তুমি যা খুশি তাই করবে, তুমি চাকরি বেচবে, তোমার আমলে চাকরি চুরি হবে, আর মানুষ আদালতে যেতে পারবে না। কারুর বিরুদ্ধে ওনাকে লড়তে হয় না, নেগেটিভ ভোটে উনি এসেছেন, লড়ছে, লড়া দেখাচ্ছে। রার জন্য কেউ লড়েনি বাংলায়। উনি কি এটা বলেছেন যে শিক্ষা এরকম হাল হলো কেন? উনি কি এটা বলেছেন যে শিক্ষা দপ্তরের ভাইস চ্যান্সেলর কেন জেলে, শিক্ষামন্ত্রী কেন জেলে? উনি 9টা বছর স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন করেননি, তারপরে উনি বলেই সম্ভব যে উনি চিৎকার করে কথাবার্তা বলতে পারেন। এটা অন্য কেউ হলে, যদি হায়া থাকতো, লজ্জা থাকতো, তিনি বলতে পারতেন না। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। 28শে আগস্টের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ওনার নাকি হাজরা মোড়ে উনি আন্দোলন করছিলেন, সেই সময় নাকি ওনার মাথায় ডান্ডা মেরে ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, 46টা সেলাই পড়েছিল, এমনকি ওনার হাতের অপারেশন হয়েছে এবং ওনার হাতের ডান হাতের অর্ধেক হার্ট নেই। কিভাবে দেখছেন বিষয়টা? আপনি তো দীর্ঘদিন ধরে চেনেন, আপনি জানতেন? না, আমি জানি না। আজকে ছাত্র পরিষদের একটি অনুষ্ঠানে উনি অনেক কিছু বলেছেন। যেটা মুখ্যমন্ত্রী সুলভ নয়। 2, বাংলার ছাত্র সমাজের কাছে ওনার কিছু বলারও নেই, কারণ 9 বছর ছাত্র নির্বাচন বন্ধ। শিক্ষা নামক যে ব্যাপারটা, সেটা চুলোর দক্ষিণ দুয়ারে চলে গেছে। শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঝড় জল রৌদ্রকে উপেক্ষা করে, এবং তিনি সবসময় মনে করেন যে তিনি যা বলবেন সেটাই বোধহয় বেদবাক্য। চিৎকার করলে আর যা খুশি বললেই বাংলার মানুষ বোধহয় সেটা গ্রহণ করবে, মেনে নেবে। এটা বোধহয় হচ্ছে না এবার। উনি আজকের মিটিংয়ে এই কথাও বলেছেন যে সবসময় উনি উকিল আর আদালত, তাহলে আদালতগুলো তো তুলে দেওয়াই ভালো। তাহলে যে লোয়ার কোর্টগুলো রয়েছে, ফৌজদারি এবং দেওয়ানি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, মমতা ব্যানার্জির ভালো হয়, মমতা ব্যানার্জিদের ভালো হয়, তৃণমূলীদের ভালো হয়, উঠিয়ে দিলে উনি যা করবেন তার কোনো বিচার হবে না, উকিলও থাকবে না, বিচারকও থাকবে না। আরে মানুষ কখন যায় কোর্টে? অ্যাগ্রিড পার্সন যাবে তো। তুমি যা খুশি তাই করবে, তুমি চাকরি বেচবে, তোমার আমলে চাকরি চুরি হবে, আর মানুষ আদালতে যেতে পারবে না। আজকে সুপ্রিম কোর্ট সাংঘাতিক কথা বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে তোমরা চুরি করবে আর দায় করবে আদালতকে। যেটা ইদানিংকালে দেখা যাচ্ছে, দুটো কথা উনি নাগারে বলে চলেছেন মানুষকে ভুল বোঝাবার জন্যে। প্রথমটা হচ্ছে ভুল বোঝাবার জন্যে যে উকিলদের এবং হাইকোর্টকে বা সুপ্রিম কোর্টকে পছন্দ না হলেই যে তার মানে কেউ কোর্টে যাবে না, অ্যাগ্রিভড হলে। উনি যেতেন কেন কোর্টে? ওনারাও এখন যাচ্ছেন কেন? এত আমাদের করের টাকায় হাজার হাজার 100 কোটি টাকা উনি নষ্ট করছেন কেন কপিল সিব্বল, মনু সিংভিদের পেছনে? বন্ধ করতে পারেন না? এই একটা। আর দ্বিতীয়টা হলো যে যেটা তুমি বললে, ইদানিংকালে উনি সিম্প্যাথি ড্র করবার জন্য। আরে ভাই, এগুলো সব বাংলার মানুষ জানে, নতুন করে বলারই বা কি হয়েছে? আর বারবার করে ইদানিংকালে উনি মার খেয়েছেন, ধর খেয়েছেন, ওর সারা আপাদ মস্তক ওনার ভেঙে টুকরো টুকরো অপারেশন হয়েছে। এগুলো বাংলার মানুষ যা হয়েছে না হয়েছে সেগুলো সমস্ত বাংলার মানুষ জানে। তো সেই ডিভিডেন্ড তো উনি পেয়েছেন, এখনো সেটা বলবেন? অন্য কিছু বলুন। মুখ্যমন্ত্রী বলছেন যে উনি অনেক প্রধানমন্ত্রীকে দেখেছেন, কে কেমন ছিলেন তিনি তা জানেন, এবং তা নিয়ে উনি বই লিখতে চলবেন বা বই লিখবেন। বাংলার মানুষ বোধহয় অনেকে বই লেখা শুরু করেছে। বাংলার মানুষ কখনো প্রফুল্ল ঘোষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত, বিধান রায় থেকে জ্যোতি বোস, প্রফুল্ল সেন থেকে অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, এইরকম মুখ্যমন্ত্রী কখনো বাংলার মানুষ দেখেনি যা ওনাকে দেখছে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন যে শুধু বাম বিজেপির সঙ্গে আমাদের লড়তে হয় না, আরো অনেক শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হয়। কারুর বিরুদ্ধে ওনাকে লড়তে হয় না, নেগেটিভ ভোটে উনি এসেছেন, লড়ছে, লড়া দেখাচ্ছে। রার জন্য কেউ লড়েনি বাংলা আমরা লড়িনি, লড়াই করিনি। 34 বছর সিপিএম এর সঙ্গে আমরা লড়িনি, একা উনি লড়েছেন।
উনি তো খতিয়ান দিচ্ছেন যে ওনার আমলে ঠিক কি কি উন্নয়ন হয়েছে। না, কোনো উন্নয়ন, ওগুলো সমস্ত ভুল বোঝানোর জন্যে, অসত্য কথা বলার জন্যে। আর ওনার নেগেটিভগুলো যখন আমরা তুলে ধরি, সেই কথাগুলোকে উনি কি বলেছেন? উনি কি এটা বলেছেন যে শিক্ষা এরকম হাল হলো কেন? উনি কি এটা বলেছেন যে শিক্ষা দপ্তরের ভাইস চ্যান্সেলর কেন জেলে, শিক্ষামন্ত্রী কেন জেলে, ছাত্র পরিষদের পদাধিকারীরা কেন জেলে, তৃণমূলের যুব পদাধিকারী কেন জেলে? উনি কি এটা বলছেন যে শিক্ষা দপ্তরের অনেক আধিকারিক তারা কেন এই দুর্নীতি নিয়োগে, চাকরির ব্যাপারে শিক্ষক নিয়োগে, দুর্নীতি নিয়োগে তারা কেন জেলে? উনি কি একথা বলেছেন আজকে যে 9 বছর কেন? ওনার দল প্রয়োজন নেই আলাদা কথা, বিভিন্ন রাজনৈতিক দলের রিক্রুটিং সেন্টার হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট। 9টা বছর এটা কখনো তো হয়নি, কংগ্রেস আমলেও হয়নি, সিপিএম আমলেও হয়নি। উনি 9টা বছর স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন করাননি, তারপরে উনি বলেই সম্ভব যে উনি চিৎকার করে কথাবার্তা বলতে পারেন। এটা অন্য কেউ হলে, যদি হায়া থাকতো, লজ্জা থাকতো, তিনি বলতে পারতেন না। বলছেন এত বিরোধিতা সত্ত্বেও রাজ্যের আয় বেড়েছে প্রায় 5। বাজে কথা কে দেয় ওকে এই সমস্ত জিনিস? এগুলো কেন ওকে দেয়? এগুলো সমস্ত যা খুশি তাই বোঝালে হবে না। ওকে এগুলো বোধহয় অমিত মিত্র তৈরি করে দেয়, বা কেউ হয়তো তৈরি করে দেয়, উনি বলেন। এগুলো ঠিক নয়। তাহলে বলে বাংলাতে 14.5 বছরে ভারী শিল্প কোথায়? টাটাকে তাড়িয়ে দিয়ে। এই কদিন আগে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় একটা প্রশ্ন করেছিলেন যে পশ্চিমবাংলায় গত 10 বছরই বোধহয়, কি যাই হোক 14 বছরেই কত শিল্প পশ্চিমবঙ্গ ছেড়েছে, বা শিল্পপতিরা বাংলা ছেড়েছে। সেই সংখ্যাটা 100-200 নয়, 1000-2000 নয়, 6688। তারপরে উনি চিৎকার করবেন, বক্তৃতা করবেন, এবং পরিযায়ীদের উনি ডাকছেন। কোনো পরিযায়ী আসবে না, একজনও আসবে না। তারা সুখে রয়েছে, সুখে থাকতে ভূতে গিলবে তাদের, ভালো রয়েছে তারা, বলছেও তারা। 6688টা চলে গেছে। টাটাকে উনি তাড়িয়ে দিয়ে এবার কি হলো ওখানে? কি হলো ওখানে? শিল্প হলো না কৃষি হলো? উনি বলুন 14.5 বছরে উনি কি করেছে? এই জবাবগুলো কিন্তু বাংলার মানুষ চাইছে এবং চাইবে 26 ইলেকশনের আগে। 2013 থেকে 2023-এর মধ্যে 1,72,00,000 মানুষকে দরিদ্র সীমার উপরে নিয়ে চলে এসেছে। এটা ওনার পরিসংখ্যান আমার মাথায় ঢোকে না, সত্যি কথা। আমি হয়তো এগুলো বুঝি না, তাই 1,72,000-কে কোত্থেকে তুললো, কেন তুললো, কোত্থেকে উঠলো, এটা আমি জানি না। মানুষজন, গরিব মানুষজন, এবং এখনো গ্রাম বাংলায় গেলে পরে এখনো দেখা যায় যে মানুষজন, এবং এর বেশিরভাগই যে মানুষজন এখন যে এই যে চাল ব্যাপারটা, এটা কেন্দ্র সরকারের ব্যাপার। সমস্ত যে কৃতিত্ব উনি নেবেন, আর ব্যর্থতার দায় কেন্দ্র সরকার বা বিরোধী দলগুলোকে দেবেন। উনি তো আক্রমণ করছেন বিজেপিকে, একেবারে হাইলোডেড ভাই। তাছাড়া তো উপায় নেই। তাছাড়া এখন পিসি ভাইপোর যা অবস্থা হয়েছে, এই দুর্নীতির প্রসঙ্গে, হাইকোর্ট প্রসঙ্গে, সুপ্রিম কোর্ট প্রসঙ্গে, আইন শৃঙ্খলার প্রসঙ্গে, তারপরে হচ্ছে গিয়ে মহেশতলা, মালদা, মুর্শিদাবাদের প্রসঙ্গে, মা বোনেদের সম্ভ্রমহানির প্রসঙ্গে, আরজিকর প্রসঙ্গে, তো সুতরাং এসআইআর বলেছি বোধ, এসআইআর প্রসঙ্গে, তো সুতরাং এগুলো, এতে ভীতত্রস্ত উনি। জগন্নাথ ধাম বানিয়েছেন দীঘাতে, এখন এটা বলা যায় না ধাম, আবার বলেছে ধাম। আবার আমার উৎকলবাসীরা, বন্ধুরা, এবং সেখানকার সমস্ত মানুষেরা বা ওখানকার ট্রাস্টির যারা পণ্ডিত রয়েছেন, পুরোহিতরা রয়েছেন, এটা তো বলা যায় না। উনি নিজের মতন করে তো হিন্দু ধর্ম, এরকম তো উনি তো শঙ্করাচার্য হয়ে যাননি, এটা ওনাকে বুঝতে হবে। দুর্গাঙ্গন তৈরি হবে বলছেন। না, কি করে দেখি, তারপরে বলবো। ওনার তো ব্যাপারটা হলো, যেটা করার উনি করুন। এটা এখানে মানুষকে স্বস্তি দিন। এখানকার মানুষ, এই যে দুর্গা পুজো আসছে, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, তারপরে কার্তিক পুজো, এই সমস্ত যে পুজোগুলো পরপর আসছে, সেগুলোর জন্য যেন হাইকোর্টে যেতে না হয়, আর পুলিশ দাঁড় করাতে না হয়, আর মূর্তি যেন অক্ষত থাকে বিসর্জন পর্যন্ত। হঠাৎ করে ওনাকে মন্দির তৈরিতে এত কেন ভাবতে হচ্ছে? এটা বিষয়টা হলো, উনি রেড রোডে
উনি রেড রোডে ঈদের নমাজের দিন উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে দিয়েছেন। বলে দেওয়ার পর উনি দেখেছেন যে হিন্দুরা খুব অ্যাগ্রিভড, খুব আহত হয়েছে, স্বাভাবিক, আমিও হয়েছি, একই কথা। তো যাই হোক, উনি ব্যানার্জি টাইটেল, হিন্দু ঘরের কন্যা হিসেবে হিন্দুকে গন্ধা ধর্ম বলেছে। বলার পরে এবার জগন্নাথ দেবকে ধরতে হচ্ছে আঁকড়ে পাকড়ে, এবার দুর্গা মাকে ধরতে হচ্ছে আঁকড়ে পাকড়ে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, আর কিছুই নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে হাইকোর্টে যারা বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি বলছেন যে আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছে। বাংলার ছাত্র যুব সমাজকে যদি অন্ধকারে নামিয়ে এনে থাকে, তাহলে ওর পিসি নামিয়ে এনেছে এবং ওই তৃণমূল সরকার নামিয়ে এনেছে। অভিষেক কোনদিন ছাত্র পরিষদ করেনি, ছাত্র রাজনীতি করেনি, ও ছাত্রদের জমায়েতে ভাষণ দিচ্ছে। ও শিক্ষা ছাত্র রাজনীতি জানেটা কি? এসব কথা বললে হবে? সব সে একই কথা, সে হাইকোর্টকে দুষছে। তার মানে হাইকোর্ট তাহলে তুলে দিতে বলুন, এরকম একটা প্রস্তাব নিয়ে আসুক না। ও হাইকোর্ট তুলে দিই, এই বন্দোবস্ত জুডিশিয়ারি সিস্টেম থাকবে না, মানুষ আদালতে যাবে না, উকিল থাকবে না। কিন্তু সমস্ত জায়গায় দামি উকিল সরকার বা অভিষেকই কিন্তু দাঁড় করায়, দামি উকিল দাঁড় করায়। না দরকার তাহলে যায় কেন? তারাও যায় কেন? পক্ষে বা বিপক্ষে কন্টেস্ট করে কেন? উকিল দিয়ে না করতেই তো পারে। এরকম কথা বলা যায় না, জুডিশিয়ারির উদ্দেশ্যে এরকম ধরনের কথা বলা যায় না। জুডিশিয়ার আমাদের সংবিধান জাত, প্রোডাক্ট অফ কনস্টিটিউশন, এবং কনস্টিটিউশন প্লেনারি পাওয়ার দিয়েছে জুডিশিয়ারিকে। মানুষের যদি অবিচার হয়, বিচার না পায়, যদি অন্যায় হয়, তাহলে মানুষ যাবে কোথায়? সরকার যদি মানুষের ওর দিনের পর দিন অন্যায় অত্যাচার করে যায়, মানুষকে যেতে হয়। এবং তারপরও হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে বিচার দেয় বা যে নির্দেশ দেয়, সেটাও পর্যন্ত এই সরকার পালন করে না। বারবার এভাবে বিচার ব্যবস্থাকে আক্রমণ কেন করছে তৃণমূল? ব্যবস্থা হচ্ছে যা ঘটেছে না বাংলায়, সেই সমস্ত ঘটনা যদি কোর্টে যায়, আদালতে আগামী দিনে আরও হবে। তো সুতরাং সেগুলো যারা বিচারপতি, তাদের বিচার করতে গেলে কোনোটা তো ওদের ফেভারে যাওয়ার কথা নয়। যাবে কেন? কোনো কাজ করেছে নাকি যেগুলো ফেভারে যাওয়ার? সায়নী ঘোষ বলছেন যে 2026 সালের ভোটের জন্য আমরা নিশ্চিত, মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে নবান্নের 14 তলা সিঁড়ি বেয়ে কোনো দিল্লির বাবুর বুট উঠবে না, বাংলার মেয়ের হাওয়ার চটি উঠবে। আমার এদের কোনো বয়ানের প্রতিক্রিয়া দিত আমার রুচিতে বাঁধে এক। আর এই বোধহয় জীবনের প্রথম, রাজনৈতিক জীবনের প্রথম, এটা তৃণমূলেই সম্ভব, ও কোনোদিন ব্লকের বা জেলার কোনো পদাধিকারী ছিল না। প্রথমেই পদটা যেটা পেয়েছে সেটা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। এটা তৃণমূলেই সম্ভব। তিনি বলছেন দিদিকে টাইট দিতে দিতে গোটা ভারতবর্ষে জুড়ে কবে নিজেদের অবস্থান লুজ হয়ে যাবে আপনারা ধরতে পারবেন না। বিজেপি জীবনের এই প্রথম সাংসদ, এরপরে পেনশন নিয়ে কাটবে জীবন। যা বলার বলে নিক, করে নিক, মানুষ জানে। আর ওর সম্পর্কে ওর কেন্দ্র এবং বাংলার যারা রাজনীতির খবর রাখে, তাদের ওর সম্বন্ধে একটা ধ্যান ধারণা আছে। দাদা, এই মঞ্চ দেখে 28 আগস্ট না, মঞ্চ এবং মঞ্চ ছাড়াও যা আমি দেখলাম, তাতে দীর্ঘদিন ছাত্র পরিষদ করেছে, সিআর, জেনারেল সেক্রেটারি, ইউনিট প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট। তো ছাত্রের বাবা কাকা জ্যাঠারা ছিল, ছাত্রটা একেবারে ছিল না বলবো না, হাতে গুনে অল্প কিছু গিয়েছিল। বাদ বাকি সমস্ত 55 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব সমস্ত মঞ্চেও ছিল, মঞ্চের নিচেও ছিল।